কত ওজন হবে গো? এই কাতলা মাছ। একটা গুড নিউজ শেয়ার করার আছে। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগে। আজকে আমরা একটু সকাল সকাল বেরোচ্ছি, বাড়ির জন্য মাছ শেষ হয়ে গেছে। এই বাইকে করে বেরোতে হলে হেলমেট একটা নিচে আছে একটা। এটা নিই না, এটা আমার ভালো লাগে। আমার থেকে বড় হয় না। আজকে আমরা বাইকে করে বেরোবো এবং দরজাটা বন্ধ করো। আজকে ব্লগেতে আপনাদের একটা খুব ভালো নিউজ দেবো, কিন্তু বলা যেতে পারে একটা লাইফ চেঞ্জিং নিউজ এটা। তো এটা শুনবেন, আমরা অনেক দিন ধরে এটার জন্য ওয়েট করছিলাম। যাই হোক, আপনাদেরও ভালো লাগবে, আমাদের তো ডেফিনেটলি খুবই ভালো লাগছে। শিল্পীদের থেকেই মাছ নিতে পারি। বাইকের দিকে রাখা আছে। তার আগে আমার সানগ্লাসটা নিতে হবে। বলছি আমি পুরো কালো পরে সেই গরম লাগবে। চায়ের দোকান থেকে কেউ লিকার চা খায়ও না। আসলে অনেকে ভাবে বাইক চালানোর সময় সানগ্লাস লোকে স্টাইলের জন্য পরে। আমি একটা জিনিস বলি, চোখে এত ধুলো আসে না, তখন চোখটা গার্ড না থাকলে খুব অসুবিধা হয়। সকালবেলা কোথাও ভালো লিকার চা পাওয়া যায় না, এটাই একটা সমস্যা। রাধুবাবুর বাজারেও চাটা তো সেই দুধ চাই। দাঁড়া দাঁড়া, আমি হেলমেটটা পরারই সুযোগ পাই না। সেপ্টেম্বর মাসে পুজো, মানে অনেক দিন পর হচ্ছে, তো এত আগে পুজো, মানে এখনো সেই পুজোর ফিলটাই আসেনি। গড়িয়াহাটে খুব সুন্দর সুন্দর কালেকশন অলরেডি এসে গেছে। জাঙ্ক জুয়েলারি শাড়ির সাথে ম্যাচ করে গয়না কেনাটা হচ্ছে মানে পুজোর জন্য আইডিয়াল। মানে সারা বছর লোকে অপেক্ষা করে থাকে যে শাড়ি কিনবো, তার সাথে গয়নাও ম্যাচ করে কিনবো। রিসেন্টলি আমি গড়িয়াহাটে গেছিলাম, তো এখন কি হয়, এখন সব থেকে ভালো হয় কটন শাড়ি কিনতে। কটন শাড়ি কয়েকটা আছে, আরও কয়েকটা নেব। তার সাথে ম্যাচিং কিছু জুয়েলারি আমি কিনেছি, কিছু বাকি আছে। বোলপুর যদি যাওয়া হয়, বোলপুর থেকেও আমি ভেবেছি কিছু নিয়ে আসবো, কারণ গড়িয়াহাটে যে প্রাইসটা নেয়, অফকোর্স শান্তিনিকেতনের হাট থেকে কিনলে সেটা একটু কম পড়বে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান হচ্ছে যে আমরা সামনের সপ্তাহে বোলপুর যাব, সেরকমই প্ল্যান আছে। ওই 13, 14, 15 এরকম সময়তে বোলপুর যাব। তো ওখানে গেলে ওখান থেকেও আমি একটু জাঙ্ক জুয়েলারি নিয়ে আসবো। আমাদের সকলের এখন রিসেন্ট ফেভারিট হচ্ছে বিষ্ণুপ্রিয়া দোকানটার নাম। শাড়ির দোকানটা খুব সুন্দর, 3 তলা দোকান। ওই গড়িয়াহাট থেকে দেশপ্রিয় পার্ক অবধি প্রায় হেঁটে আসতে হবে, বাঁ দিকে পড়বে হেঁটে আসলে। ওই একদম দেশপ্রিয় পার্কের সিগন্যালটায়, তো ওখানে একটু পেছনে গাড়িটা রাখতে হবে। বিষ্ণুপ্রিয়া শাড়ির দোকানটার নাম বেশ ভালো, মানে ওখানে কটন থেকে আরম্ভ করে, হ্যান্ডলুম থেকে আরম্ভ করে ঢাকাই শাড়ির মোটামুটি বেশ ভালো রেঞ্জে খুব সুন্দর শাড়ি পাওয়া যায়। মানে আমি দেখেছি 1200-1500 রেঞ্জেও খুব সুন্দর কটন শাড়ি পাওয়া যায়। সিল্কের শাড়িও আছে। সিল্কের শাড়ি অবভিয়াসলি 4-5 হাজারের নিচে আর সেরকম কিছু হয় না। তসর-ফসরও খুব সুন্দর। ওটা হচ্ছে আমাদের এখন রিসেন্ট ফেভারিট। আরাই খুঁজে বার করেছে মা, ছোট্টি মিশি আর মামি। আমিও যাই মাঝে মাঝে। এই যে সাধুবাবুর সামনে এসে নামলাম, আমাদের রেগুলারের কেক। চিনিটা আমি এখন অ্যাভয়েড করার চেষ্টা করছি যতটা সম্ভব। অ্যাভয়েড করাই ভালো চিনিটা। আর লোকে এবার হাসবে, মাটন খেয়ে চিনি অ্যাভয়েড করে কোনো লাভ নেই। না, চিনিটাই মেন, মাটন খাওয়াটা থেকেও বেশি। কিন্তু কলকাতা শহরে এই মাখন টোস্ট আর ডিমের অমলেট, এটা কিন্তু একটা আলাদা ফ্যান বেস আছে। আজকেরটা নরম বানায়নি, তুই মানা করলি। গরম পুরো একেবারে, ভীষণ গরম। খা তুই। ব্লগ করতে গিয়ে হাতে চা পড়ে গেছে। ব্লু এখনো ঘুমোচ্ছে বাড়িতে। সেই সুযোগেই আমরা অনিতাদির সঙ্গে ব্লুকে রেখে, আর মা আছে, চলে এসেছি এখানে।
চাটা আমার অসাধারণ লাগে। বেশিরভাগ সময়তে এমনি রাস্তার দোকানে এই চাগুলো হয়, স্পেশালি দেখবেন দুধটা খুব বেশি দিয়ে দেয় আর খুব বেশি মিষ্টি দেয়। এখানে সেই ব্যাপারটা নেই কিন্তু। দাদুবাবুর ওখান থেকেই বেরোলাম চা খেয়ে ব্রেকফাস্ট করে। এবার আমরা যাচ্ছি বাঘাযতীন, রাস্তার ওপরে যে বাজারটা বসে ওখানে একটু মাছ নেব। অ্যাকচুয়ালি মা বলেছে জ্যান্ত মাছ আনতে, রুই বা কাতলা। এটা সুলেখা, নেক্সট টাইম বাঘাযতীন। ঢুকছে ওখানে বাইক রাখা একটু অসুবিধা, রাস্তাটা পুরো জ্যাম। ঠিক আছে, এখানে পাওয়া গেলে আমরা এই বাঘাযতীন মোড় থেকে ডান দিকে নেবো, রাইট টার্ন নেই, সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। এটা বেসিক্যালি বাঘাযতীন বাজার রাস্তার এই দিকে আছে, ওই দিকেও আছে, আবার একদম সোজা বাঘাযতীন স্টেশন অবধি যায়। যেটাতে আমরা যেতাম, আমরা কোনোদিন আসিনি বাঘাযতীন বাজারে, এটা ফার্স্ট বার। কুদঘাটের ওটা বাঁশদ্রোণী। ভেবেছিলাম বাঘাযতীন বাজারে যাবো, ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে পুরো লালকার আগে অবধি এসে গেছি। লালকার এখানে যে লেকটা আছে, তো ওর সামনে যে বাজারটা বসে লালকা মাঠের সামনে, ওইখানে এসেছি। এখানে অনেকগুলো মাছওয়ালা বসেছে। রোববার পুরো গ্যাঞ্জাম থাকে এই জায়গাটা। এখানে পুরো রাস্তার উপরে বাজার বসে। সবই কাতলা জ্যান্ত আছে এখানে। এই দেখ কত ওজন হবে গো? 1 কেজি। আর একটু বড় হবে? আরে ইলিশ কত রে? 1 কেজিরই নিয়ে নিচ্ছি। দিয়ে দিন আমাকে একটা কাতলা, তাহলে 1 কেজি একটু জ্যান্ত দেখে দেবে। জালাপিয়াটা কি আমার নাকি? 160 আর 20 এ 180। এই জালাপিয়াটা আমার? এই কাতলা কাঁচা ভালো সব কাঁচা দিয়ে। ওটা কত? 200 দিয়ে দাও। এটা কার আছে? আর তোমার কত হইলো? 160 টাকা হলো তো। আমার একটা দিয়ে দাও না। এই তোমার 150 টাকা, 30 টাকা আর 21 টাকা, 150 টাকা। জ্যান্ত রুই। এই এটা 300 দিচ্ছ না? কত? 190 টাকা। জ্যান্ত আছে তো? জ্যান্ত তো। হ্যাঁ, আমার জ্যান্ত পাবা না। হাড়ি এখানে হাড়ি জ্যান্ত আছে। আচ্ছা দিয়ে দাও এটা। 190 কাটবা? এই না। এই জ্যান্ত, তেলাপিয়া জ্যান্ত। এবার একটা চরম ভিড়, রাস্তার ওপরে বসে। আপনারা এসছেন মনে হয়, ওইদিকে হচ্ছে লালকার মাঠ আর এইদিকে হচ্ছে বাঘাযতীন মোড়, তার মধ্যেখানে যে বাজারটা। এখান থেকে আমরা মাছটা নিয়েছি। নিয়েছি চল। সস্তা কি মাছ এখানে? হ্যাঁ বেশ সস্তা, গোটা তো 240-এর নিচে পাওয়াই যায় না, এটা 200 টাকা করে দিচ্ছে। কত বললাম ওজনের ভালো মাছ? হবে। 1 কেজি। বৃষ্টি অনেক হচ্ছে কিন্তু রোদের যা তেজ, বাপরে বাপ। জাস্ট এই এসে নামলাম। বাইকে একটা সমস্যা হচ্ছে, বাইক চললে এত ধুলো লাগে না, বাট 4 চাকার বাইকের মধ্যে অপশান দিলা যদি ওয়েদার ভালো থাকে, বৃষ্টি না হয়, আমি কিন্তু বাইকই চালাবো সবসময়। ব্লু কোথায়? ওই কাটছে বলে বোধহয় এখানে এসছে, তরকারি কাটছে না। এসো ওকে নিয়ে এসো। ওই যে বাইক চালাচ্ছে। ব্লু এসো মাছ খাবে। দাদা আসছে, কোলে এসো। আমার মাছের হাত। শুরু হয়ে গেছে। বাইরের জামা কাপড় জানি, স্টিল এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, গা হাত পা ধুয়ে চান করে। ব্লু খেলছিল মাটিতে, খেলার থেকে বেশি হচ্ছে সব জিনিস নিয়ে ছড়ানো। ব্লু 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 হ্যাঁ ওটা এরোপ্লেন আকাশে ওড়ে। কাজুরি আজকে ওর বাড়িতে যাচ্ছে, মানে ওর মার বাড়িতে যাচ্ছে।
বিকেলের দিকে। আজকে ছোট্টি মাসি আসছে এবং মা, আমরা যে মাছটা নিয়ে এলাম, মাদের মাছ বলতে জ্যান্ত কাতলা, সেটাই মারা খেতে খুব ভালোবাসে। ব্লু টাটা। ছোট্টি মাসি এতদিন বাদে আসছে, তুমি কি বানাবে? নাথিং স্পেশাল, ডাল, 5 মিশালির তরকারি, মাছের ঝোল। ব্যাস এটাই। আর ব্লু এর জন্য কি বানাবে? ব্লু তো মামা বাড়ি যাবে, আজকে মামা বাড়ি যাবে। মাছ ওখানে একটু সস্তাই ছিল। কত? 200। এই কাতলা মাছ 190। বাবা খুবই সস্তা তো। জ্যান্ত? হ্যাঁ জ্যান্ত। বাবা খুবই ভালো তো। বাঘাযতীন। হ্যাঁ বাঘাযতীন, সে দ্যাট, বাঘাযতীন সস্তা হবে। ব্লুটা কে? কে এটা? আচ্ছা, মার ব্রেকফাস্ট একটু দেখাই। মা তো রোজই এটাই খাও। কি ব্রেকফাস্ট মা? বিট, আপেল, অর্ধেকটা আপেল, অর্ধেকটা শসা, 1 চামচ ফ্ল্যাক্স সিডস, হলুদ একটুখানি, কাঁচা হলুদ, লেবু আর আদা। বাবা, এগুলো তো ইউটিউবে দেখা যায়। আমি একজন রোজ খাচ্ছ? ব্রেকফাস্টে এটা খাই। জুস না, স্মুদি। আজকে সকালে এই বাড়িতে একটু বেলা হয়েছে। ব্রেকফাস্ট বলতে মা বলল ভাত খেতে, তার সঙ্গে একটু ডাল, বাঁধাকপির তরকারি গতকাল রাতে, আর সাথে ডিমের অমলেট একটা। যদিও আমি এরকম অফ টাইমে, মানে অফ বলছি, যদি এরকম অড টাইমে ভাত কোনোদিন খাই না, স্টিল আজকে উপায় নেই। ডিমের অমলেট। ডিমের অমলেট শুধু এমন একটা জিনিস যে যদি বাড়িতে কোনো কিছুও না থাকে, ডিমের অমলেট দিয়েও কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। যেমন এটা হচ্ছে মাছ ভাজা, মানে ডাল ডিমের অমলেট তো খেতে অতি সুস্বাদু লাগে। বাঁধাকপি মাছের মাথা দিয়ে এটাও খুব ভালো হয়েছে। একটা গুড নিউজ শেয়ার করার আছে। আচ্ছা, তো আজকে ব্লগটা যখন শুরু হয়েছিল, প্রথম থেকে একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম, যেটা আজকে ভিডিওর আমাদের মেন টাইটেল, একটা খুশির খবর। আমি জানি না কে কী ভাবছেন, বাট খুশির খবরটা হলো এটা যে দেখুন, আমাদের অনেক দিন ধরে একটা প্ল্যান ছিল যে আমাদের নিজস্ব একটা ফুড বিজনেস হবে, যার জন্য আমাদের অনেক দিন আগে, মোস্ট প্রবাবলি 2022 সাল, 22 না 21 সাল নাগাদ আমাদের লিভিং উইথ ভুরিভোজও হয়েছিল। কিন্তু ডিউ টু সাম রিজন ওটাকে বন্ধ করতে হয়েছিল, লিভিং উইথ ভুরিভোজ। এবং তখন থেকে আমাদের প্ল্যান হয়েছিল যে একটা ফুড বিজনেস হবে। সেই ফুড বিজনেসে এমন একটা জায়গা হবে যেখানে আমাদের যারা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, আমাদের সাবস্ক্রাইবাররা, সবার সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হবে, এবং কেউ যদি আমাদের সঙ্গেও দেখা করতে চায় ওখানে আসতে পারে। এবং আমাদের বেশিরভাগ ভ্লগ আপনারা দেখেছেন যে ফুড বেসড হয়, এবার খাবার ভিত্তিক ভ্লগ, ফুড ব্লগার। তো সেই ক্ষেত্রে একটা ইচ্ছা তো আমাদের সবসময় ছিল যে মানুষদেরকে ভালো খাওয়াবো। তো আপনারা জানেনই যে রেয়াজি আমাদের যে রেস্টুরেন্টটা, সেটা 6 জুন হয়েছে এবং তার প্ল্যানিং চলেছিল অনেক দিন ধরে। কিন্তু তার আগে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট আমাদের ফ্যামিলিতে হয়ে গেছিলো, যে বাবা তার আগে আমাদেরকে ছেড়ে চলে যায়। কিন্তু সেই মোমেন্টেও মা আমাকে যেটা বলেছিল যে রেয়াজি যেন খোলা হয়, যেরকম যা প্ল্যান রয়েছে সেটা যেন বজায় থাকে। এবং অনেক চ্যালেঞ্জেস আসে প্রথম দিন জবের থেকে রেয়াজি ওপেন হয়েছে। আপনারা যারা ফুড বিজনেসে আছেন, আপনারা একটা জিনিস জানবেন যে প্রচুর চ্যালেঞ্জেস ফুড বিজনেসের ওনারদেরকে ফেস করতে হয়, যেটার মধ্যে একটা বড় পার্ট থাকে হচ্ছে শেফদেরকে মেনটেন করা, হেল্পারদেরকে মেনটেন করা, লোকাল থানা পুলিশ, অনেক কিছু লিগাল অব্লিগেশন, অনেক কিছু নিয়ে ফাইনাল আউটপুটটা যেন ভালো হয়। এবং যারা আমাদের দোকানে আসছেন, ওনারা যারা খেয়েছেন, আমরা এতদিনে যেই ফিডব্যাকটা পেয়েছি, দেখুন 100% ভালো ফিডব্যাক কোনোদিন হবে না, সবাইকে আপনি হ্যাপি করতে পারবেন না। কিন্তু আমাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে, 70 to 75% যারা এসছেন আমাদের ওখানে খেতে, ওনারা হ্যাপি। দে আর হ্যাপি উইথ দ্য আউটপুট, দে আর হ্যাপি উইথ দ্য টেস্ট অ্যান্ড হাইজিন অফ দ্য ফুড। এবার আমি এটা বলবো না যে সবসময় খুব ভালো হয়েছে, না হয়নি, টুকটাক ভুল মানুষ মাত্রেরই হয়ে থাকে, আমাদেরও হয়েছে। তো যাই হোক, রেয়াজির আজকে 3 মাস হয়ে গেছে, এই 4th মান্থ হতে যাচ্ছে সেপ্টেম্বর 6-এ। এবার আমাদের এই যে রেয়াজির যেই জায়গাটা,
যেটা আছে হচ্ছে পাটুলিতে, সেখানে কয়েকটা লিমিটেশনস প্রথম দিন থেকেই ছিল, কারণ আমরা জায়গা খুঁজছিলাম অনেক দিন ধরে। এবং সত্যি কথা বলতে গেলে প্রথমে আমরা ভেবেছিলাম একটা ফুড জয়েন্ট বানাবো, যেটা শুধু টেক অ্যাওয়ে হবে। তারপর মানুষ যেটা চায় সবসময় সেটা হয় না, আমরা জায়গা খুঁজতে খুঁজতে এই জায়গাটা পেয়েছিলাম, যেখানে একটা ব্যাপার ছিল যে জায়গাটা খুব ছোট, এবার সামনে একটা রুম মতন আছে আর রান্নাঘরটা হচ্ছে ভেতরে। এবার রান্নাঘরটা যদি ভেতরে হয় আর সামনে একটা রুম মতন, ওই জায়গাটাকে আমরা কীভাবে ইউজ করব প্রথমে সেটা আমরা বুঝিনি। কারণ টেক অ্যাওয়ে বানানোর জন্য যেটা রান্নাঘর হয় সেখান থেকেই ফুড লোকেরা নিয়ে যায়, তো আমাদের দুটো জায়গা যেহেতু আলাদা, সেহেতু আমরা ভেবেছিলাম ভেতরে যে ঘরটা আছে ওটাকে আমরা ইউজ করতে পারি একটা ছোট্ট বসার জায়গা হিসেবে। প্রথম লিমিটেশন হচ্ছে জায়গা। আমাদের যারা শেফ আছে ওনারা যখন রান্না বানান, যেমন জাভেদ ভাই আমাকে রোজই বলে যে বিরিয়ানি এমন একটা আইটেম যেটা বানানোর জন্য অনেকটা জায়গা লাগবে। তো এই অনেক দিনের প্ল্যান ট্যান করার পরে এবং আপনাদের রেসপন্সও দেখে এখন আসতে চলেছে রেয়াজির সেকেন্ড ব্রাঞ্চ। এটা একটা বিশাল বড় ডিসিশন, কারণ সেকেন্ড ব্রাঞ্চটা আমাদের প্ল্যান হচ্ছে একটা বড় জায়গা নিয়ে ফাইন ডাইনের মতন বড় একটা রেস্টুরেন্ট মতন বানাবো। কারণ যেটা আমাদের এই রেয়াজিটা বানিয়ে আমাদের সুবিধা হয়েছে, ছোটো হোক যাই হোক আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমরা তো ফুড ইন্ডাস্ট্রির লোকজন না, কিন্তু রেগুলার অপারেশনস কীভাবে কী করতে হয়, ম্যানেজমেন্ট অফ সাপ্লায়ার্স, ফুড কস্টিং সব কিছু নিয়ে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন রেয়াজির যে সেকেন্ড ব্রাঞ্চটা, সেটার জন্য আমরা জায়গা অলরেডি দেখছি এবং এই রেয়াজিটা আসছে হচ্ছে সাদার্ন অ্যাভিনিউ, এসপ্রিয় পার্ক, ডোভার লেন, এই সব জায়গায় না, এই সব জায়গার মধ্যে আমরা জায়গা খুঁজছি। তো আপনাদেরকেও এটা বলার আছে, যদি আপনাদের সঙ্গেও কোনো জায়গা থেকে থাকে, কারণ অনেকেই ব্রোকার আমাদের ব্লগ দেখেন, তাহলে প্লিজ রিচ আউট টু আস। কিন্তু এই যে রেয়াজিটা হচ্ছে এটা কিন্তু 800 থেকে 1000 স্কোয়ার ফিটের মধ্যে হবে, বড় জায়গা হবে। এবং প্রথম থেকে একটা জিনিস আমরা মাথায় রাখবো যে রান্নাঘরের জন্য যেন সাফিসিয়েন্ট স্পেস থাকে। আমাদের অনেক বন্ধুরা আছে যারা অলরেডি ফুড ইন্ডাস্ট্রিতে আছে, ওনাদের সাথে আমাদের মিটিং টেটিং হয়েছিল এবং আমরা এই জিনিসটা এখন ফলো করছি স্ট্রিক্টলি, যে যেই জায়গাটা আমরা নেব সেখানে রান্নাঘরের স্পেস যেন 30% অফ দ্য টোটাল এরিয়া হয়। তো এটাই ব্যাপার, এটা একটা বিশাল সিদ্ধান্ত। এখানে আমি ডেটটাও বলে দিচ্ছি, আমাদের এটা লঞ্চ হবে হচ্ছে, যেটা আমাদের এখন অবধি প্ল্যান আছে ফেব্রুয়ারি 14-তে। এবার দেখুন, মানুষ মানে ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমরা তো একটা প্ল্যান ডেট রেখেছি, এবার +- 5 to 10 days হতেই পারে, বাট প্ল্যান এটা ভালো করে ইন্টিরিয়ার বানিয়ে, লাইভ কিচেন বানিয়ে এবং টোটাল নতুন শেফদের ওখানে টিম আসবে, সার্ভিসের টিম আসবে, এটা টোটাল ফাইন ডাইন রেস্টুরেন্ট আমাদের সাউথ কলকাতার বুকে হতে চলেছে। এখন অলরেডি জায়গা খোঁজা চলছে, নভেম্বরের মধ্যে জায়গা মোটামুটি আমরা ফাইনালাইজ করে নেব এবং তারপরে ইন্টিরিয়ারে কাজটা সব শুরু হবে। এটা আমাদের জন্য একটা বিশাল স্টেপ এবং খুব ভালো একটা নিউজ, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করাচ্ছি। টিস্যু করেছো, জামা কাপড়টা ছাড়ো, ব্লুয়ের অপমান হয়েছে। রেওয়াজি যখন আমরা প্রথম খুলি জুন মাসে, তখনও ভাবিনি যে এত শর্ট স্প্যানের মধ্যে আমরা আরেকটা ব্রাঞ্চ খুলতে পারবো, বাট এখন আমাদের সেই কনফিডেন্সটা হয়েছে, সেই কনফিডেন্সটা আছে যে আমরা আরেকটা ব্রাঞ্চ খুলতে চলেছি। আর সেম এফর্ট কি তার থেকে বেশি এফর্ট দিয়েই আমরা চেষ্টা করব ওটাকে দাঁড় করানোর। অফকোর্স আপনাদের সবার আশীর্বাদ লাগবে, সাপোর্ট লাগবে। একটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে এই রিমোটটাকে এটা নষ্ট করো না। যে কথাটা বলার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেওয়াজিতে এমন এমন জায়গা থেকে লোক এসছে না, মানে ভাবলেও কত ভালো লাগে। উগান্ডা থেকে, কম্বোডিয়া থেকে, বাংলাদেশ থেকে, আমাদের এখানে আসাম থেকে, বারাসাত, সোদপুর, ইউএসএ থেকে, মানে ইউএসএ থেকে তো অনেকজন এসছে, কানাডা থেকে, মানে এই একটাই চিরুনি ছিল, কোনোদিনও মারি না তোমাকে, বাধ্য হয়ে মেরেছি আজকে। ওর ভেতরে অনেকগুলো জিনিস আছে অলরেডি। কি কি ফেলেছে বাবা, এ তো পুরো চিনিটা ফেললে কেন? আর তর্ক করে, ফেলবে কেন? তুমি তুমি কিনে দিয়েছো আমার? নিজের যখন কেনার ক্ষমতা হবে তখন ফেলবে।
ক্ষমতা নেই তোমার। জোরে মেরেছি আজকে। না আমি একটু আদর করি। বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছে, এখানে অনেক লোকজনের সঙ্গে আলাপ হয়ে গেছে, এত ভালো সম্পর্ক হয়ে গেছে অনেকজনের সঙ্গে। ইউএসএ থেকে এসছে, ইসরায়েল থেকে এসছে, অস্ট্রেলিয়া থেকে এসছে, উগান্ডা থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে ছিল। আমি একটা জিনিস সবসময়তে লক্ষ্য করতাম, যখন কোনো কাস্টমার আমার রেস্টুরেন্টে বা রেয়াজিতে যাচ্ছে, আমি সবসময়তে জিজ্ঞেস করতাম যে আপনারা রেয়াজি সম্বন্ধে কোথায় জানতে পেরেছেন। এবং অনেক ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে আস্তে আস্তে কিন্তু সাবস্ক্রাইবার ছাড়াও এমন অনেক লোকজন আসছেন যারা আমাদের ব্লগ কোনোদিন দেখেনও নি। লোকাল লোকজন হতে পারে বা অন্য জায়গা থেকে লোকজন শুনে, মানে ওয়ার্ড অফ মাউথ যেটা। এবং আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে প্রচুর রিপিট আছেন যারা বারবার এসছে, যাদের খাবার ভালো লেগেছে। এবং এত কিছু ফিডব্যাক পাওয়ার পরে, এবং যেহেতু ওই জায়গাটাও একটু ছোট ছিল, একটু বড় জায়গা হলেও ভালো হতো, অনেকে একসঙ্গে বসতে পারবে, সেখানে একটা জিনিস আমরা এই সিদ্ধান্তটা নিই যে আমরা রেয়াজির একটা সেকেন্ড ব্রাঞ্চ নিয়ে আসবো। এবার এখানেও আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু বলা দরকার, যেটা অনেকেই আমাদের থেকে জানতে চেয়েছেন যে সুইগি জোম্যাটোতে একটা দাম, রেয়াজিতে আরেকটা দাম কেন। দেখুন, যারা ফুড ইন্ডাস্ট্রিতে আছে ওরা সবসময়তে জানেই যে অফলাইন আর অনলাইন প্রাইস কখনো সেম হয় না, আমাদের রেয়াজিতে যেই দামটা, আপনাদেরকে বলি, আপনারা অনেকেই জানবেন, সুইগি জোম্যাটো এমন একটা জিনিস না, যারা নতুন স্টার্ট আপ যেগুলো হয় তাদেরকে কিন্তু লোটে প্রায়। আর এটার এগেনস্টে রেস্টুরেন্ট ওনার বা ফুড বিজনেস ওনাররা কিচ্ছু করতে পারে না। আমাদের যেই দামটা রেয়াজির অফলাইন রেস্টুরেন্টে রয়েছে, সেটা আমরা যখন সুইগিতে এনলিস্ট করছি, দেখুন ব্যবসা করছে মানে মালিকরা তো কিছু তো প্রফিট মার্জিন রাখবেই। সেই প্রফিট মার্জিনটাই আমরা যখন সুইগিতে রাখতে যাচ্ছি, সুইগি সেখানে কিন্তু নিজের পার্সেন্টেজটা বসাচ্ছে, সেটা অ্যাপ্রক্সিমেটলি 47 থেকে 49%। যাদের রেস্টুরেন্ট আছে সবাই আমার সঙ্গে কিন্তু এখানে এগ্রি করবেন। এবার 47 থেকে 49% ওখানে তো বসালে সেই দামটা সেম থাকছে না, সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। প্ল্যাটফর্ম চার্জ, ডেলিভারি চার্জ, প্যাকেজিং চার্জও ইভেন নেয়, যেখানে প্যাকেজিং চার্জ কিন্তু আমাদের প্রাইসের মধ্যে ইনক্লুড করা, কারণ প্যাকেজিংটা আমরা প্রোভাইড করি। যাই হোক, সেখানেও একটা জিনিস চেয়েছিলাম যে সুইগি জোম্যাটোর ওপর ডিপেন্ডেন্সিটা কমে যেন ডাইরেক্ট ভিড় হয়, এবং সেটার জন্য জায়গার একটা রিকোয়ারমেন্ট ছিলই। আর তার জন্যই এই রেয়াজি প্ল্যান এখন ফুল দমেতে জায়গা খোঁজা চলছে। জায়গাটা ফাইনালাইজ হলেই আমাদের ওখানে শুরু হয়ে যাবে কাজ, এবং তারপরে এসে যাবে রেয়াজি আপনাদের জন্য। যাই হোক, আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, যেভাবে আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে ছিল, ভালোবাসা আমাদের সঙ্গে ছিল, আমি আশা করব সেভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। এবং খুব তাড়াতাড়ি আরও আপকামিং নিউজ, আরও কি প্রগ্রেস হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে ও বাড়ি যাবে, ছোট্টি মাসি একটু বাদে আসবে। বাট আজকের মতো ব্লগটা এখানেই আমরা শেষ করলাম। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, হ্যাপি উইকেন্ড, বাই।